লাইট আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। হ্যালো আসিফ ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হুম, আসলে এই যে মুমিনেরা বেশিরভাগ সময় দেখে বলে যে এক মিনিট। হ্যাঁ, বেশিরভাগ সময় যে বলে যে ধর্ম বা পরকাল যদি না থাকতো তাহলে মানুষ তো অন্যায় কাজই করতো। আবার আরেকটা বিষয়ে তারা বলে যে ওয়েট। ধর্ম পরকাল না থাকলে অন্যায় কাজই করতো। পৃথিবীতে সবচাইতে ধর্মবিশ্বাসী মানুষ কোন দেশে থাকে ভাই? লাইট ভাই, পৃথিবীতে সবচাইতে ধর্মবিশ্বাসী মানুষ কোন কোন দেশে থাকে? কয়েকটা দেশের নাম বলেন তো। এই সবচাইতে যেমন বেশি মানুষ। আফগানিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, ইরান। পাকিস্তান। পাকিস্তানেও তো মানুষ অনেক ধার্মিক, তাই না? হ্যাঁ। আচ্ছা। আর সবচাইতে ধর্মে বিশ্বাস করে না এরকম কয়েকটা দেশের নাম বলেন তো, যারা ঈশ্বর বা ধর্ম এগুলা পুষেও না। আমি আপনাকে কয়েকটা নাম আহ, বলি, যেমন ধরেন জাপান, তারপর হচ্ছে গিয়ে সুইডেন, ডেনমার্ক, জার্মানি, ইংল্যান্ড। এই সমস্ত দেশের বেশিরভাগ মানুষ হচ্ছে ধর্ম বিশ্বাস করে না, ঈশ্বর আছে এরকম কোনো বিশ্বাস করে না, বা তারা ধর্মহীন। মোটামুটি বেশিরভাগ মানুষ হচ্ছে ধর্মহীন। ইংল্যান্ডে হচ্ছে 49% মানুষ হচ্ছে ধর্মহীন, তারা ঈশ্বরে বিশ্বাস করে না। নেদারল্যান্ডস আর একটু বেশি, 70%-এর মতো। সুইডেনে আর একটু বেশি, ফিনল্যান্ডে আর একটু বেশি, জার্মানিতে একটু কম, 60%, মানে জার্মানিতে বোধহয় 50 বা এইরকম পার্সেন্টেজ। এই দেশগুলো হইতেছে মানুষ পরকাল টরকাল মানে না, তাই না ভাই? হ্যাঁ, আগে। আচ্ছা, তাহলে আপনি জি যে ভাই। বললেন ধর্ম বিশ্বাস না করলে মানুষ অপরাধ করবে, কিন্তু আমরা তো বাস্তবে তো দেখতেছি উল্টা ঘটনা। বাস্তবে দেখতেছি যে সমস্ত দেশে বেশি মানুষ ধর্ম বিশ্বাস করে, বাংলাদেশে তো 99% মানুষ পরকালে বিশ্বাস করে, পাকিস্তানে 99% মানুষ পরকালে বিশ্বাস করে, আফগানিস্তানে 99% মানুষ পরকালে বিশ্বাস করে, সৌদি, ইরান, সিরিয়া, লেবানন, জর্ডান, এই সমস্ত দেশে 99% মানুষ পরকালে বিশ্বাস করে। কিন্তু এই সমস্ত দেশের তো অবস্থা খুবই শোচনীয়, খুবই খারাপ। দুর্নীতি, খুনাখুনি, মারামারি, ধর্ষণ, রাহাজানি। আপনাকে যদি ভিসার অফার দেওয়া হয়, সুইডেনের ভিসা আর আফগানিস্তানের ভিসা, আপনি কোন দেশে যেতে চাবেন আপনার পরিবার নিয়ে? হ্যাঁ, অবশ্যই সুইডেন। সুইডেন। ওমা! কেন ভাই? ওই দেশে তো মানুষ, বেশিরভাগ মানুষ ধর্ম বিশ্বাসই করে না। তাইলে তো ওই দেশে মানুষ তো খুন খারাপি করবে। মনে করেন রাস্তায় বের হয়ে গুলি করে সবাইরে মেরে ফেলবে। যারা আছে তারা, তাই না? এরকম তো হ্যাঁ, হওয়ার হ্যাঁ। কথা। ওমা! কি বলেন এগুলা? আমি তো ভাই বেকুব হয়ে গেলাম। আপনি না বললেন একটু আগে ধর্ম বিশ্বাস করলে নাকি মানে মানুষ নীতি নৈতিকতা নাকি অনেক ডেভেলপ করে। কিন্তু এখন এখন তো দেখতেছি ভাই আপনি সুইডেনের ভিসা চান। ওগুলো তো ভাই নাস্তিকের দেশ। এখানে তো মনে করেন রাস্তায় সবাই সবাইরে খুনাখুনি করে। রাস্তার ভিতরে মারামারি, কোপাকুপি, ধর্ষণ, রাহাজানি এগুলা হইতেছে নাকি ভাই? সুইডেনে হ্যাঁ, তো এরকম হওয়ার কথা। আসলে মুমিন মুসলমান তো এটাই বলে যে ইউরোপ আমেরিকায় নাকি সারাক্ষণ মানুষ মদ নিয়ে থাকে, সেখানে নাকি নারী পাওয়া যায় সহজে, ফ্রি সেক্সের দেশ। ভাই এসব তো বলে, কিন্তু দিন শেষে তো মদ আর ফ্রি সেক্স করলে তো ভাই ওরা এত ডেভেলপ কান্ট্রি কিভাবে? ওরা কি আসমান থেকে কি টাকা পড়ে নাকি? ওরা জ্ঞান বিজ্ঞানে সবচেয়ে আগায়, কি এগুলা কি সব আসমান থেকে নাজিল হয়? মানে বুঝলাম না তো বিষয়টা। কেমনে কি? ওদের দেশগুলা চলতেছে কেমনে? মানে ওই মুমিন, যেই মুমিন এই কথা আপনাকে বলছে, ওই মুমিনে যদি ভিসা দেন, যদি বলেন যে তোরা ভিসা দিমু, তুই কোন দেশ যাবি ক? পাকিস্তান যাইবি নাকি ডেনমার্ক যাইবি? সেই মুমিনে কোন দেশে যাইতে যাবে বলেন তো? এটা তো সহজ উত্তর যে সে ডেনমার্কে যেতে চাবে বা ওমা, ডেনমার্কে যেতে চাবে, কিন্তু ওমা, এটা তো সে আপনাকে ধরেন ফ্রি সেক্স, সেটা মনে মনে মদ, রাখলো। মদ, ফ্রি সেক্স। আচ্ছা, ওরা যে মদ এবং ফ্রি সেক্সকে এত করে, যে ওরা কত খারাপ, ওরা মদ আর ফ্রি সেক্স করে। ওরা যে ধর্ম বিশ্বাস করে সেটা তো ওরা করে মদ আর ফ্রি সেক্সের জন্যই, তাই না? জান্নাতে গিয়ে ওরা মদ আর ফ্রি সেক্স করবে না ভাই? হ্যাঁ, সেটাই। ওরা মদ আর ফ্রি সেক্সের খায় এসে দুনিয়াতে ধর্ম পালন করে, আর দোষ দেয় হইতেছে মানে উন্নত দেশগুলোরে, যে ওরা মদ আর ফ্রি সেক্স করতেছে। ভাই তুই তো ধর্মে বিশ্বাস করস মদ আর ফ্রি সেক্সের জন্য। তুই আবার মদ আর ফ্রি সেক্স তুই আবার এত মানে অপছন্দ করস, কিন্তু তুই তো তোর সবকিছু তো চলে, তোর তো জীবন চলে হচ্ছে মদ আর ফ্রি সেক্সের জন্য। মানে উদ্দেশ্যটা হলো সেটাই, কিন্তু দুনিয়াতে মানে তারা সে বলে যে সে মদ আর ফ্রি সেক্সের জন্য ধর্ম বিশ্বাস করতেছে, কিন্তু কইতাছে যে মানে নাস্তিকরা মদ আর ফ্রি সেক্স নিয়ে পড়ে থাকে। আরে বেটা, তুই তো জান্নাতে গিয়ে মদ আর ফ্রি সেক্স নিয়ে পড়ে থাকবি। তুই তো যদি জান্নাতে একবার ঢুকতে পারিস, তুই করবি কি এখানে গিয়া? মদ আর ফ্রি সেক্স করবি তুই, তাই না? জি ভাই। মানে ভাই, মানে ওরা বলতেছে মদ আর ফ্রি সেক্স খুব খারাপ, আহ এই জন্য আমরা কাফের সাথে আমরা মিশি না, আমরা কাফেরদের থেকে উন্নত। কিন্তু ওরা চায় যে জান্নাতে গিয়ে মদ আর ফ্রি সেক্স পাইতে। ভাই এগুলা এদের সাথে কথা বলা তো মুশকিল, তাই না? এই টাইপের মানুষ যাদের মাথায় বুদ্ধি শুদ্ধি এই লেভেলের, তাদের সাথে তো কথা বলা মুশকিলের ব্যাপার। আচ্ছা বলেন, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন বলতে এই ব্যাপারটা একটু বড় করতে চাইছিলাম, কিন্তু আপনি বললেন যে
এই যে তারা যে বলে যে পরকাল যদি না থাকে তাহলে মানুষ ভালো কাজ করবে কেন, বা মানুষ তো পাপ কাজই করবে। তাহলে আর এবার যদি আবার উল্টো করে বলা যায় যে ধর্ম যদি পরকাল নাই বা থাকে তাহলে মানুষ খারাপ কাজই বা করবে কেন, মানে তাদের জীবনের উদ্দেশ্যটা বা কি হবে? কেননা তারা বলে যে জীবনের উদ্দেশ্য আছে, যে পরকাল থাকে আছে বলে মানে জীবনের উদ্দেশ্য আছে, পরকাল না থাকলে জীবনের উদ্দেশ্য থাকবে না। আর উদ্দেশ্য যদি না থাকে তাহলে মানুষ কর্ম করবে কেন, সেটা ভালো হোক বা খারাপ। আচ্ছা, আপনাকে আমি একটা লেখা দিচ্ছি। আপনি কি সংশয়.com এর লেখাগুলা পড়েন ভাই? উম, খুব একটা পড়া হয় নাই, আচ্ছা, আপনি পড়িনি। একটু কষ্ট করে তবে এই আমি লেখাটা আপনার একটু পড়বেন। গ্রন্থাগার সেকশন থেকে একটা বই নামাইছিলাম পড়ার জন্য, ওগুলোই দেখছি। আচ্ছা, একটু যদি কষ্ট করে এই লেখাটা একটু পড়েন, জ্ঞানকোষ পাতাতে এই লেখাটা পাবেন। এই লেখাটার টাইটেল হচ্ছে 'ধর্ম ছাড়া নৈতিকতা শিখব কিভাবে?' এই বিষয়ে এই লেখাটা আপডেট আ- করেছি আমি। আসিফ আপনি ভাই, একটু যদি টাইটেলটা আবার একটু দেখে একটু নিচে নিয়ে। টাইটেল আপনি হচ্ছে একটু 'ধর্ম ছাড়া নৈতিকতা শিখব কিভাবে?' হ্যাঁ? হ্যাঁ, নিয়ে নিস। আচ্ছা, এই লেখাটা আপনি একটু পড়বেন। এই লেখাটার ভিতরে কিছু ফিলোসফিক্যাল আছে, কোয়েশ্চেন আছে। যে কোয়েশ্চেন গুলা হচ্ছে গিয়ে কিছু ডিলেমা তৈরি করে, সেই জিনিসগুলা নিয়ে ১ম এ কিছু আলোচনা করা আছে। এরপরে হচ্ছে গিয়ে একটা ভিডিও আছে, কয়েকটা ভিডিও আছে, এবং নৈতিকতা জিনিসটা আসলে কি সেই জিনিসটা সংজ্ঞায়ন করা আছে একভাবে। এবং পরে আমরা দেখি যে এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ধর্মের যে সো কল্ড অবজেক্টিভ নৈতিকতা। এটা হচ্ছে আসলে একটা ডিভাইন কমান্ড, এটা আসলে কোনো নৈতিকতা না, এটা হচ্ছে এক ধরনের আদেশ বা কর্তৃত্ব। এটার মানে হচ্ছে যে ঈশ্বর বলেছে তাই অমুক কাজটা নৈতিক। কিন্তু আমাদের যে অ্যাবসলিউট বা অবজেক্টিভ নৈতিকতা, যেটা সত্যিকারভাবে যুক্তি তথ্য প্রমাণের উপর নির্ভরশীল, সেইটা এইটার উপরে নির্ভর করে না। সেটা নির্ভর করে এই চার্টের উপরে। আরেক ধরনের নৈতিকতার কথা আ দার্শনিকরা বলে, সেটা হচ্ছে সাবজেক্টিভ নৈতিকতা। সেটা স্থানকাল পাত্র এবং প্রসঙ্গ নির্ভর। এই ৩ ধরনের মোটামুটি নৈতিকতার ধারণা পাওয়া যায়। কিন্তু এইগুলার ভিতরে মাঝখানের যেটা আছে অ্যাবসোলিউট বা অবজেক্টিভ নৈতিকতা, এটাই হচ্ছে সবচাইতে যুক্তি প্রমাণ ভিত্তিক। এই অর্থেই আমরা এই কাজগুলা করি। এবং আপনি যদি আরো আ এই লেখাটা আরেকটু ভালো করে পড়েন, দেখবেন যে নৈতিকতার উৎস একটা যদি হয় ঈশ্বরের আদেশ, সেটা হয়ে যায় আসলে অন্ধ আনুগত্য। ভয় পুরস্কারের মাধ্যমে পাওয়া অন্ধ আনুগত্য। আরেকটা হচ্ছে মানব যুক্তি ও সহানুভূতি। সেটা হচ্ছে সমাজ কল্যাণ এবং নৈতিকতার বিকাশ ঘটে শুধুমাত্র এই ক্যাটেগরিতেই। ঠিক আছে? তারপর যদি আপনি শিশুদেরকে যদি যৌক্তিক শিক্ষা এবং ধর্মীয় নৈতিক শিক্ষা এবং যৌক্তিক নৈতিক শিক্ষা শিক্ষা ২ টা আলাদাভাবে দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে এটা অনেক বড় লেখা। আপনি ভালোভাবে পড়বেন এটা আশা করি। এখানে কিছু চার্ট দেয়া আছে। চার্টের মধ্যে আমি এই জিনিসগুলা আ দেখানোর চেষ্টা করেছি যে এবং প্রাণী জগতেও নৈতিকতার যে ধারণা আছে, প্রাণী জগতের ভিতরেও যেমন ধরেন হাতিদের ভিতরে সহানুভূতি পাওয়া যায়। অন্য হাতির প্রতি এক ধরনের সহানুভূতি, মমতাবোধ, এই জিনিসগুলা পাওয়া যায়। এবং কাকের ভিতরে খুবই ভালোভাবে এই জিনিসটা লক্ষ্য করা যায়। একটা কাক যদি আপনি দেখেন মারা গেছে, তখন দেখবেন অনেকগুলা কাক এসে, মনে করেন আপনি একটা কাককে মেরে ফেলছেন। দেখবেন সেই দিন অনেকগুলা কাক এসে আপনার বাসার সামনে কা, 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 কা করতে থাকবে এবং আপনাকে প্রতিবাদ করতে থাকবে। তারা যে এই কাজটা পছন্দ করে নাই, সেই জিনিসটা তারা এক্সপ্রেস করবে। এই কাকের ভিতরে, হাতির ভিতরে, ডলফিনের ভিতরে আমরা এই যে পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি মমতা, এই জিনিসগুলো আমরা দেখতে পাই। এবং কিছু পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়েছে। শিম্পাঞ্জির ভিতরে কিছু পরীক্ষা চালানো হয়েছে। যেমন ধরেন একটা এক্সপেরিমেন্ট চালানো হয়েছিল ফ্রান্স ডে ওয়ালের বিখ্যাত ক্যাপুচিন বানর এক্সপেরিমেন্টে দেখা যায় এক বানর যদি একই কাজের জন্য অন্য বানরের তুলনায় কম পুরস্কার পায়, সে রেগে যায় এবং পুরস্কার গ্রহণ করতে অস্বীকার করে। এটা স্পষ্ট প্রমাণ যে ন্যায়বোধের বীজ প্রাণী জগতে বহুকাল আগে থেকেই রোপিত ছিল। মানে প্রাণী জগতের ভিতরেও মানুষের যে ডেভেলপমেন্ট, মানুষের যে বিবর্তন, এটার সাথে এই মানুষের নীতি নৈতিকতার একটা সম্পর্ক আছে। মানুষ তাদের সমাজ থেকে তাদের বিবর্তনের ধারাবাহিকতায় এই নৈতিকতার জ্ঞানগুলা ধীরে ধীরে ডেভেলপ করে। এবং মানে প্রাইমেটদের মধ্যে এই জিনিসগুলো আছে এবং মানুষের মধ্যে এই জিনিসগুলো আছে। এইগুলার জন্য আসলে ওহী বা ধর্ম এটা খুবই হাস্যকর বিষয়। এখানে ওহী বা ধর্মের কোনো গুরুত্ব নাই। এবং নাস্তিকতাবাদ সম্পর্কে যদি আপনি পড়েন, নাস্তিকতাবাদের যে নৈতিকতা বা ধর্মহীন যে নৈতিকতা, সেটাই একমাত্র মানুষের সত্যিকারের নৈতিকতা। কারণ এটা যুক্তি প্রমাণ এগুলোর উপরে নির্ভরশীল। এই বিষয়ে আ কাজ করে। যদি সেটা ধর্মহীন হয়, নৈতিকতা যদি ধর্মহীন হয়, যদি ঈশ্বরের আদেশহীন হয় তখন। আপনি এই লেখাটা পড়েন, তারপর আপনার সাথে আবারও আলোচনা করব। লাইট ভাই, আপনি কি আর কিছু বলবেন? উম হ্যাঁ, দেখলাম অনেক বড় লেখাই, সময় লাগবে পড়তে। আর প্রাণীর যে বিষয়টা দেখালেন যে সহানুভূতিটা, এটা তো হয়। আর বায়োলজিক্যাল দিক থেকে তো মানুষ আর শিম্পাঞ্জি অনেক কাছাকাছি, তাই না? হ্যাঁ, আমাদের সাথে অমিত ভাই চলে আসছে। অমিত ভাই বোধহয় এই বিষয়ে কিছু বলবেন। অমিত ভাই, আপনাকে স্বাগতম। অনেকদিন পরে আপনাকে দেখলাম। কেমন আছেন ভাই? আমি তো ভালো আছি আসিফ ভাই, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। অমিত ভাই ভালো সময় আসছেন। আমরা এই জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম যে প্রাণী জগতের ভিতরে যে প্রাইমেটদের ভিতরে যে নৈতিকতার দেখা যায়, আপনি যদি আগে এই বিষয়ে কিছু বলেন।
হ্যাঁ, আসিফ ভাই, আমি এই কথাটা শুনে, এই ডিসকাশনটা শুনেই আমি আসছিলাম। তা একটা জাস্ট একটা জানি না আপনি শুনেছেন কিনা, এই ইভলিউশনারি গেম থিওরির কথা তো নিশ্চয়ই শুনেছেন, বা এই সিনেমাটা দেখেছেন কি? আ বিউটিফুল মাইন্ড, এই সিনেমাটা দেখেছেন আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, খুবই, খুবই ফেভারিট সিনেমা আমার খুবই ভাই। নিশ্চয়ই। তাই এখানে যে জন ন্যাশের যে একটা গল্প আছে, তাই এই জন ন্যাশ ১ম গেম থিওরি এই জিনিসটার জন্ম দিয়েছিলেন। তা এই গেম থিওরি এটা শুধুমাত্র যে একটা স্ট্র্যাটেজি বা পলিটিক্স এর মধ্যেই যে সীমাবদ্ধ ছিল সেরকম নয়। আপনি যদি এই যে জিনিসটা আপনি আলোচনা করছিলেন, মানুষের মধ্যে কোঅপারেশন এই জিনিসটা কিভাবে গড়ে ওঠে, এই জিনিসটা যদি আমরা দেখি, তা সেই জিনিসটা হচ্ছে এই যে গেম থিওরির কথা বলছি, গেম থিওরি এর মধ্যেও ইনকর্পোরেট করা যায়। তো একটা গেম আছে, এটাকে খুব বিখ্যাত একটা গেম যাকে বলে প্রিজনার্স ডায়লেমা। এই প্রিজনার্স ডায়লেমা হয়তো অনেকেই শুনে থাকতে পারেন। তো এই প্রিজনার্স ডায়লেমাতে এই গল্পটা কিরকম? গল্পটা হচ্ছে যে ২ জন প্রিজনার আছে। ২ জন হচ্ছে ধরা পড়েছে, ব্যাংক ডাকাতি করে ধরা পড়েছে। এবার এই ২ জনকে আলাদা ভাবে তাদেরকে ইন্টারোগেট করা হচ্ছে। তো এখন এরা ২ জনের এগেইনস্ট এ আর কোন রকম প্রমাণ নেই। যদি তারা যদি ২ জনই ডিনাই করে যায়, এবং তারা যদি ২ জন মানে অপর এক যে ইয়ে আছে যে একজন আ ধরুন আ যে তার যে accomplice আছে তার নাম যদি সে বলে না দেয়, তাহলে এদের ২ জনকে কাউকেই শাস্তি দিতে পারবে না। তা এখন এখন যদি এখন ব্যাপারটা হচ্ছে, তারা এরকমভাবে একটা ডিল দিয়েছে যে দুজন ধরুন হচ্ছে একজন যদি দুজনেই যদি একে অপরের নাম যদি বলে দেয়, যদি হচ্ছে বিট্রে করে একে অপরের প্রতি, তাহলে দুজনেই শাস্তি পাবে। কিন্তু সেই শাস্তিটা হয়তো কম পাবে। কিন্তু এরকম যদি হয় যে একজন বলে দিল আরেকজনের নাম, আরেকজন বলল না, তখন যার নাম বলে দিয়েছে সে শাস্তিটা বেশি পাবে। আর যদি দুজনে কেউই যদি না বলে, তাহলে তাদের কোন রকম শাস্তি হবে না। তো ১ম ক্ষেত্রে ১ম দেখা যায় যে এই ধরনের গেমগুলোতে দেখা যায় যদি ১ বার ২ বার এরা ২ জন interact করে, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই তারা একে অপরের নাম বলে দেয়। মানে সে একে অপরের যে accomplice ছিল এরকম বলে দেয়। কিন্তু যদি দেখা যায় এদের মধ্যে অনেকদিন ধরে অনেকবার তাদের মধ্যে interaction হচ্ছে, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে একে অপরের নামটা চেপে যায়। তা ডেভিড অ্যাক্সেলরড বলে একজন ভদ্রলোক ছিলেন। তিনি একজন পলিটিক্যাল কনসালটেন্ট ছিলেন। তো তিনি একটা গেম বা একটা খেলার আয়োজন করেন। এই খেলাটা হচ্ছে এই যে প্রিজনার ডায়লেমা, এই খেলাটার আয়োজন করেন, এবং তিনি আহ্বান করেন বিভিন্ন ব্যক্তিকে, যে তিনি আহ্বান করেন একটা কম্পিটিশন করার জন্য। সেখানে একটা কোড জমা দিতে হবে। সেই কোডটা একটা গেম, সেই কোডটা হচ্ছে ওই ইয়েটা খেলবে। এই আ যে প্রিজনার ডায়লেমা আছে সে খেলবে, এবং দেখা হবে যে কে সবথেকে, কোন অ্যালগরিদম সবথেকে বেশি পয়েন্ট অর্জন করতে পারে। তো এর মধ্যে কিছু গেম দেখা যায় যেগুলো খুব আ মানে যেগুলো খুব অ্যাগ্রেসিভ ছিল, যেগুলো সবসময় ডিফল্ট কোড ছিল, যেগুলো সবসময় কোঅপারেট করছিল না। আর কতগুলো গেম ছিল সেগুলো হচ্ছে খুব মানে খুব এই বিনয়ী, নম্র, ভদ্র গেম, যারা অধিকাংশ ক্ষেত্রেই কোঅপারেট করার চেষ্টা করে, এবং খুব কম ক্ষেত্রেই তারা ডিফল্ট করে আরকি। তারা কোঅপারেট করে না। খুব কম ক্ষেত্রেই তারা আ মানে একজন প্লে ফেয়ার, আরেকজন নাইস অ্যান্ড ফেয়ার, আরেকজন হচ্ছে অ্যাগ্রেসিভ খেলে আরকি। তো এই গেমগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে এই সমস্ত গেমগুলো টিট ফর ট্যাট। তার মানে আরেকজন যেরকম খেলছে সেই অনুযায়ী খেলে, সেই গুলোই অধিকাংশ ক্ষেত্রে জেতে। যে সমস্ত অ্যাগ্রেসিভ যে সমস্ত গেমগুলো, সেগুলো ১ম দিকে জেতে বটে। কিন্তু যখন এই গেমগুলোকে বারবার খেলানো হয়, তখন দেখা যায় যে যত ওই যে যারা খুব মডারেট, যারা খুব নমনীয় বা পোলাইট যে সমস্ত অ্যালগরিদম গুলো, সেইগুলো যখন এলিমিনেট হতে থাকে, তখন তারা সেই সমস্ত অ্যাগ্রেসিভ গেমগুলো সেগুলো আর ঠিকমতো খেলতে পারে না। তো এই জিনিসটাকেই, একটা বই আছে ডেভিড অ্যাক্সেলরড এর, দ্য ইভলিউশন অফ কোঅপারেশন। তো এইখানে দেখানো হয়, এই বইটাতে দেখানো হয়েছে যে কোন রকম একটা ইয়ে ছাড়াই, কোন রকম একটা অথরিটি ছাড়াই কিভাবে একটা ইভলিউশন এর মাধ্যমে কোঅপারেশন ইভলভ করতে পারে ধীরে আমাদের মানব সমাজের মধ্যে। তো মানব সমাজ যে এই জায়গায় এসেছে তার প্রধান কতগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমরা যখন কথা বলতে শিখেছি, এবং ল্যাঙ্গুয়েজের সাথে আরো একটা বড় জিনিস, সেটা হচ্ছে আমরা যখন বানিয়ে গল্প বলতে শিখেছি। এই গল্পগুলো বলার মাধ্যমে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ইনফরমেশন পাস হয়েছে, এবং নতুন প্রজন্মকে একদম কেঁচে গন্ডুস করতে হয়নি ১ম থেকে। এবং ঠিক এই কারণেই দেখবেন যুভাল নোয়া হারারি তার বইয়ে একটা জায়গাতে বলছেন যে মানুষ যখন ল্যাঙ্গুয়েজ এর ব্যবহার করতে শিখেছে, এবং যখন গল্প বলতে শিখেছে, তখন একটা বৃহৎ কোনো জেনেটিক্যাল পরিবর্তন ছাড়াই তারা একটা বিশাল একটা লিপ দিয়েছে। তারা সভ্যতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে একটা বিশাল লিপ দিয়েছে। তা এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট যেখানে মানব সভ্যতা উন্নত হয়েছে। 2nd আরেকটা পয়েন্ট, যে কারণে মানব সভ্যতা উন্নত হয়েছে, সেটা হচ্ছে কোঅপারেশন।
মানুষের কাছে কোনো রকম মানুষের দাঁত নেই বড়, বড়। মানুষের বড়, বড় নখ নেই। মানুষের মাসল পাওয়ারও কম। মানুষ ছুটে যে খুব দ্রুত পালিয়ে যাবে ধরুন খরগোশ বা হরিণের মতো সেরকমও নয়। কিন্তু তবুও মানুষ ইভলভ করলো কিভাবে? মানুষ এই মানে এরকম একটা ওয়াইল্ড একটা এনভায়রনমেন্ট এর মধ্যে টিকে গেল কিভাবে? তার একটা বড় কারণ হচ্ছে সেটা হচ্ছে কোঅপারেশন। এই কোঅপারেশন হচ্ছে এমন একটা জিনিস যখন ধরুন আমি আপনি দুজনে কম্পিট করার থেকে যখন একে অপরকে কমপ্লিমেন্ট করি, তখন আমরা যে রিসোর্স গুলো থাকে এই রিসোর্স গুলো আমরা একে অপরের মধ্যে ভাগ করে নিতে পারি এবং সেটা একটা ইভলিউশনারি বেনিফিট হিসেবে দেখা যায়। এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে কম্পিট করার জন্য যে কস্টটা এই কস্টটা আমাদেরকে দিতে হয় না। তাই জন্য অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে যখন কোনো একটা কমিউনিটি সেই বা একটা কোনো ধরনের একটা সোসাইটি সেটা যখন খুব ছোট সংখ্যক থাকে সেখানে সেখানে যখন এই কোঅপারেশনের মতো কোনো একটা স্ট্র্যাটেজি যখনই উদ্ভব হয় তখন সাথে, সাথে সেটা চারদিকে ছড়িয়ে পড়ে। তাই জন্য কোনো অথরিটিকে এইভাবে বলে দিতে হয় না। কিন্তু এখন সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে যে আমি যে কোঅপারেট করব, আমার সাথে আমার চারপাশের লোকজন যে কোঅপারেট করবে এর নিশ্চয়তা কোথায়? এই নিশ্চয়তা দেওয়ার জন্য একটা অথরিটির দরকার হয়েছিল। এবং সেই জিনিসটা আমি মাঝে, মাঝেই আমাদের টিম মেম্বারদের মধ্যে যখন হচ্ছে নতুন, নতুন টিমের লোকজন আসে যখন, প্রতি বছর যখন ইন্টার্নশিপ করতে যখন এই লোকজন আসে, তখন আমি তাদের সাথে এই গেমটা খেলে থাকি। তো এই গেমটা কি করি? এই গেমটা হচ্ছে আমরা ৪ টে টিমে ভাগ করি। ৪ টে টিমে প্রত্যেকের কাছে কার্ড থাকে, তাস থাকে। একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো। এই লালটা হচ্ছে প্লে রুড আর যে কালোটা, সেই কালোটা হচ্ছে প্লে নাইস। বা রিভার্স ও করতে পারেন। কিন্তু আমি এইভাবে খেলি আরকি। এবারে ৪ টে টিমকে ৪ টে জায়গায় বসানো হয়। তাদের মধ্যে কোন রকম কমিউনিকেশন থাকে না। আমি একজন গেম মাস্টার। এইবারে যদি প্রত্যেকে যদি আ কালো খেলে, ৪ টে টিমই যদি কালো কার্ড আমাকে দেয় একটা রাউন্ডে, প্রত্যেকে হচ্ছে ১ পয়েন্ট করে জেতে। যদি এরকম হয় যে একজন কালো দিয়েছে, বাকি ৩ জন লাল দিয়েছে, তাহলে যে কালো খেলেছে সে একটা নেগেটিভ পয়েন্ট পায়। আর যে লাল খেলেছে যতজন তারা ১ পয়েন্ট করে পায়। ঠিক এরকমভাবে যদি ধরুন ২ জন কালো খেলেছে, ২ জন লাল খেলেছে, তখন যারা কালো খেলেছে তারা মাইনাস পায়। আর যারা লাল খেলেছে তারা তারা 1 +1 করে পায়। সরি +2 করে পায়। এবার যদি এরকম হয় যে ৪ জনই লাল খেলে, তখন কি হয়? তখন প্রত্যেকে মাইনাস করে পয়েন্ট পায়। -3 করে পয়েন্ট পায়। তার মানে তারা একটা কস্ট দিতে হয়। তো ১ম দেখা যায় যে যদি এই গেমটা যখন খেলা হয় তখন এই কম্পিটিটিভ মনোভাবের জন্য তারা সবাই ভাবে যে আমি কালো খেললাম, বাকিরা সবাই যদি লাল খেলে দেয়, আমাদের তো নেগেটিভ হবে, বাকিদের পজিটিভ হবে। এই ভেবে প্রত্যেকেই ১ম দিকে লাল খেলে। তো তাদের সবাই ধীরে ধীরে নেগেটিভ পয়েন্ট accumulate করতে থাকে। এই জিনিসটা তারা ১ম এ বোঝে না যে নেগেটিভ পয়েন্টের ইয়েটা কি। যখনই আমি তারপরে বলি যে একটা কাজ করা যাক, এইবারে আমরা রিয়াল মানি দিয়ে খেলবো। মানে ধরুন হচ্ছে যত পয়েন্ট হবে ততস্য নেগেটিভ টাকা মানে ততস্য টাকা আমাদেরকে সেই টিমের লোকজনকে আমাকে দিতে হবে। যদি তারা পজিটিভ পায় তারা তখন হচ্ছে পজিটিভ টাকাটা তারা নিয়ে যেতে পারে, তারা পার্টি করতে পারে, সেরকম কিছু করতে পারে। এই একটা প্রভিশন থাকে। তো ১ম আ একটা ১ম দেখা যায় যে যখন হচ্ছে টাকার বা পয়সার ব্যাপার থাকে না, তখন সবাই নেগেটিভ ইয়ে দেয়। যখন নেগেটিভ পয়েন্ট গেইন করতে থাকে। কিন্তু যখনই তারা রিয়াল কস্ট থাকে, পকেট থেকে যখন পয়সা দিতে হয়, তখন তারা নিজেদের মধ্যে তারা আলোচনা করে তারা পজিটিভ মানে তারা ওই পজিটিভ পয়েন্টে যাওয়ার চেষ্টা করে। সবাই তখন কালো খেলার চেষ্টা করে। এইবারে আরেকটা জিনিস কি হয়? আরেকটা জিনিস হয়, এটা হচ্ছে একটা সিনারিও হয়। ২ নম্বর ব্যাপার কি হয়? যখন আমি সবাইকে বলে দিই যে, "দেখ ভাই সবাই কিন্তু লাল খেলবি তাহলে তোরা পজিটিভ পয়েন্ট সরি সবাই তোরা কালো খেলবি তাহলে তোরা সবাই পজিটিভ পয়েন্ট পাবি।" এই অথরিটিটা যখন বলে দেওয়া হয়, তখন সবাই কি করে? সবাই ওই কালো খেলতে শুরু করে। তখন আমি বলি যে, "This is how you invented religion." রিলিজিয়ন ঠিক এই জিনিসটা করারই চেষ্টা করে। যে কোন একটা অথরিটির কথা বলে, কোন একটা ভয় দেখিয়ে একটা এনশিওর করার চেষ্টা করে যে সমাজের মধ্যে সবাই যেন প্লে ফেয়ার, প্লে নাইস। কিন্তু এই জিনিসটাকে সবাই acknowledge করে কেন? কারণ সবাই ওই প্লে ফেয়ার, প্লে নাইস সবাই আমি যেটা খেলছি সেটা সবাই যেন এরকমভাবে খেলে সেটাকে তারা একটা ইয়ে করার চেষ্টা করে। তারা সেটাকে আ এনশিওর করার চেষ্টা করে। তো এখন আমরা হিউম্যান বিইং আমরা একটা রেশনাল আমরা রেশনাল আমাদের মধ্যে বুদ্ধি আছে। আমরা কোন একটা জিনিস পড়াশোনা করে যেমন ধরুন প্রাচীন যুগে কি হয়েছে সেই ধরনের ইতিহাস বা ধরুন কোন মাইথোলজির গল্প এই সমস্ত পড়াশোনা করে যেমন ধরুন সেটা ঈশপের গল্প হতে পারে, কথামালার গল্প হতে পারে বা ধরুন এই পঞ্চতন্ত্রের গল্প হতে পারে। এই গল্পগুলো পড়ে আমরা এই গল্পগুলোর মাধ্যমে আমরা সমস্ত সমাজের মধ্যে একটা এনশিওর করার চেষ্টা করি যেন অধিকাংশ লোক প্লে ফেয়ার, প্লে নাইস এবং কোঅপারেট করে। এইভাবেই কোন রকম অথরিটি ছাড়াই কিন্তু হিউম্যান বিইং এর মধ্যে এই ইভলিউশন হয়েছে, কোঅপারেশন এর ইভলিউশন হয়েছে। কিন্তু আপাতদৃষ্টিতে দেখে অনেক সময় আমাদের মনে হতে পারে যে একজন অথরিটি আকাশ থেকে বলে দিয়েছে বলেই হয়তো সবাই ভালো হওয়ার চেষ্টা করছে। কিন্তু একটা জিনিস সবসময় ভাবার কথা যে ধরুন একটা পার্কে একটা সকালবেলা কেউ একজন
হাঁটতে গিয়ে সেখানে দেখলো বেঞ্চে একটা এক এক ব্যাগ হয়তো টাকা পড়ে আছে। ভোরবেলা হাঁটতে গিয়ে। এখন একটা সিনারিও চিন্তা করুন, সেখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে দেখে সেই সে ওই টাকাটা নিজে হস্তগত করল না, নিজে চুরি করল না। এর মানে কিন্তু এটা নয় যে এই ভদ্রলোক নৈতিক। এর মানে হচ্ছে এটা তার মধ্যে একটা ভয় আছে, সেইজন্য সেই কাজটা করছে না। ঠিক এইভাবেই যখন একটা ধর্ম যখন একটা ইম্পোজ করে যে কোনো কিছুর একটা লোভ দেখিয়ে যে স্বর্গে এটা হবে, মৃত্যুর পরে স্বর্গে এটা হবে, ভগবান তোমাকে এটা দেবে বা এইভাবে শাস্তি দেবে। এরকম ভয় দেখিয়ে বা কোনো কিছুর লোভে যখন কোনো কিছু করে কোনো মানুষ এই অথরিটির জন্য, সে কিন্তু সত্যিই নৈতিক কিনা এই বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তারা সুযোগ পেলেই তারা এইরকম তারা কিন্তু সেই নৈতিকতা থেকে, তাদের আপাত নৈতিকতা থেকে তারা বেরিয়ে আসে। ঠিক এই কারণেই দেখবেন কোন জায়গাতে কোন রায়ট হলে, কোন রকম ঝামেলা হলে, কোন কিছু হলে যারা এতদিন পর্যন্ত নৈতিকতার মুখোশধারী ছিল, যারা হয়তো অথরিটির ভয়ে, যারা কোনো কিছু একটা পাপের ভয়ে বা পুণ্যের লোভে তারা কোনো একটা খারাপ কাজ করা থেকে বিরত ছিল, তারা কিন্তু এইবার কি করে, তখন কি করে? তখন তারা কিন্তু সেই খারাপ কাজগুলি করতে শুরু করে। যখনই সেই অথরিটির ভয়টা চলে যায়, তারা খারাপ কাজ করতে শুরু করে। It proves, এটা সত্যি এই জিনিসটা বলে যে সেই মানুষগুলোর মধ্যে কিন্তু সেই rationality, নৈতিকতা, শিক্ষা-দীক্ষা বা তাদের সেই বিচার বুদ্ধি বিবেচনা সেটা কিন্তু বিকশিত হয়নি। এটুকুই। এর মধ্যে এটাও হইতে পারে অমিত ভাই, অনেক সময় সেই অথরিটির নাম ধরেই সেই বা অথরিটির ওর মানে নির্দেশনা হিসেবেই মানুষ সেই অন্যায় কাজগুলা করে, তাই না? এরকমও তো হ্যাঁ, হতে পারে অবশ্যই। যারা হচ্ছে মনে করেন অবশ্যই আসিফ জঙ্গি। ভাই। হুম, মানে একজন ইসলামিক জঙ্গি, সে মনে করে যে আল্লাহ তাকে নির্দেশ দিয়েছে যে কাফেরদেরকে হত্যা করতে। এটাও তো হয় সমাজে, তাই না? হ্যাঁ, অবশ্যই। এবং সেইজন্যই সেরকমই দেখি আমরা। যখনই হচ্ছে এই জিনিসটা যখনই ইয়ে হয়ে গেল, এবং এটা কেন হয়? কারণ দেখুন কিছু মানুষ এই জিনিসগুলোকে exploit করেই। যে ধরুন কোনো একটা কথা, কোনো একটা জিনিস, কোনো একটা সমাজে সেখানে ওই যে বললাম না যে ভয়টা যখনই সরে যায়, তখনই তারা সেই নৈতিকতার মুখোশ থেকে তারা বেরিয়ে আসে এবং তারা যত রকম অনৈতিক কাজ হতে পারে সেগুলো করতে শুরু করে। এবং আ আ আরেকটা জিনিস তারা কি করে? তারা যতটা পারে তারা সেই জিনিসগুলোকে exploit করার চেষ্টা করে সেই অথরিটির নামে। যে অথরিটি মানুষকে হয়তো ঐরকম এই নৈতিক শিক্ষা দেওয়ার একটা ভেগ ধরেছিল এতদিন পর্যন্ত। এইজন্য দেখবেন যদি মানুষ শিক্ষিত না হয়, মানুষ যদি নিজের রাইট সম্পর্কে সচেতন না হয়, তাহলে শুধুমাত্র যে এই যে যারা অথরিটিটাকে ধরে রাখার চেষ্টা করছে আরকি বা সমাজের যারা শোষক শ্রেণী, তাদের তাদের এগেইনস্ট এ তারা যেতে পারে না। এবং এইজন্যই সবসময় যখন এই জিনিসটাকে এক্সপ্লয়েট হয়, তখন সেই জিনিসটা এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছয়, এমন এক্সট্রিম একটা লেভেলে গিয়ে পৌঁছয় যে সেখান থেকে সত্যি করে বেরিয়ে আসার প্রয়োজন হয়। সেই জিনিসটা সমাজের জন্য কখনো, কখনো ওষ্ঠাগত হয়ে যায়। তাহলে এই কথাটাও ঠিক বলেছেন আসিফ ভাই যে ঐরকমই অথরিটির চক্করে, অথরিটির ঐরকম ভয়, অনৈতিক কাজ মানুষ করে বৈকি। যেমন বললেন টেরোরিজম থেকে শুরু করে যেটা যেটা সমস্ত ধর্মের মানুষই করে। সেটা হিন্দু হোক, মুসলিম হোক, যেকোনো ধর্মের মানুষই করে। সেটা এই যে যেমন ধরুন একটা ইয়েতে এই যে কি বলে? এই মুম্বাই এবং পুনেতে এইখানে হচ্ছে বজরং দলের একটা খুব ইয়ে আছে, যখন এই 14 ফেব্রুয়ারির সময় তারা সবাই একসাথে বেরোয়। এবং যারাই হচ্ছে কোনো কাপল যদি সেলিব্রেট করতে যায় কোথাও, তারা গিয়ে মানে ইচ্ছে করে গিয়ে তাদেরকে অপদস্থ করে, তাদের মুখে কালি ছুঁড়ে দেয়, তাদের জামাকাপড় ছিঁড়ে দেয়, এই সমস্ত কাজগুলো করে। তা সেটা হচ্ছে তারা কিন্তু সেই ধর্মের নামেই, সেই অথরিটির নামেই কিন্তু করে আসিফ ভাই। ঠিক আছে। লাইট ভাই, আপনি কি আর কিছু বলবেন? না, ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই লাইট ভাই। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আবারও নিশ্চয়ই কথা আচ্ছা, ঠিক হবে। আছে। তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। অমিত ভাই, এই যে বিষয়গুলা যে মানুষ যে আ কিভাবে সোসাইটি ডেভেলপ করেছে ধীরে, ধীরে এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে, এবং তারা দেখেছে যে এই জিনিসগুলা আসলে কাজ করতেছে। সমাজকে একটা গোত্র আ গোত্রে টিকে থাকার জন্য এই জিনিসগুলো আসলে তাদের সারভাইভ করার জন্য এই জিনিসগুলো আসলে কাজ করতেছে, এবং শান্তিপূর্ণভাবে থাকলেই সবচাইতে আ সুখে, সবচাইতে শান্তিতে থাকা যায়, আ যুদ্ধ না করে। এই জিনিসগুলো তো মানুষ ধীরে, ধীরে রিয়ালাইজ করেছে এবং এখন আস্তে, আস্তে আরো প্রতিদিন বুঝতে পারতেছে। কিন্তু এর মধ্যেও তো কিছু মানুষ আছে যারা যুদ্ধ বাধায় নতুন, নতুন যুদ্ধ তৈরি করে বা অন্য দেশ আক্রমণ করে আক্রমণ করার চেষ্টা করে। কিন্তু তারপরেও তো মেইনস্ট্রিম যে মানব সভ্যতা, সেটা তো আসলে শান্তির দিকেই আগাচ্ছে, তাই না? নাহলে তো পৃথিবীতে টেকা মুশকিল হয়ে যেত। অবশ্যই আসিফ ভাই। এবং আপনি যখন এই ভেরিডাসিয়াম বলে একটা চ্যানেল আছে। এই চ্যানেলটা যদি দেখেন, সেখানে এই যে ডেভিড আক্সেলরের এই গল্পটা নিয়েই সে শুরু করছে আরকি। তার আগে একটা জিনিস বলছে 1950s এ হঠাৎ করে আমেরিকা ডিটেক্ট করল যে রাশিয়ার অঞ্চলের কাছাকাছি কিছু মানে বাতাসে, এনভায়রনমেন্ট এ বেশ কিছু রেডিও অ্যাক্টিভ ইয়ে পাচ্ছে, রেডিও অ্যাক্টিভিটি পাচ্ছে। তো তারা বুঝলো যে রাশিয়া হয়তো পরমাণু বোমা পরীক্ষা করেছে। তো এইটা শুনে আমেরিকা তো প্রমাদ গুনল যে রাশিয়ার হাতেও এখন পরমাণু বোমা। তাহলে তো এই যে ব্যালেন্সটা সেটা তো প্রায় ইকুয়াল হয়ে গেল।
এইবারে ওরা শুরু করলো কি? ওরা হচ্ছে আমেরিকাও শুরু করলো প্রচুর পরিমাণ পরমাণু বোমা মজুত করা। রাশিয়াও এদিকে হচ্ছে প্রচুর পরিমাণ নিউক্স তারা মজুত করতে শুরু করলো। কিন্তু সমস্যাটা এমনই যে কেউ কিন্তু কারোর উপরে নিক্ষেপ করতে পারবে না। তারা শুধুমাত্র নিজেদের যে শক্তি সেটা বাড়িয়ে যাচ্ছে। কিন্তু এই দুটো দেশই কিন্তু এই শুধুমাত্র এইটা করার জন্য বিলিয়নস অ্যান্ড বিলিয়নস ডলার খরচ করছে। তাই জন্য তারা ধীরে, ধীরে এই জিনিসটা বুঝে তারা একটা চুক্তিতে এলো যে নিউক্স গুলো তারা ডিঅ্যাক্টিভেট করবে। এবং কিভাবে করবে? এরকম যদি হয় যে আমেরিকা মিথ্যে কথা বলে যে আমরা করেছি বলে করল না। রাশিয়া যদি করেছি বলে করল না, এরকম যদি হয়, তারা বলল যে একটা চুক্তিতে এলো যে একটা সময় পর তারা একটা নির্দিষ্ট সংখ্যা নিউক্স বা হচ্ছে পরমাণু বোমা তারা ডিঅ্যাক্টিভেট করবে এবং প্রত্যেকের যে মজুদ ভান্ডারটা আছে সেটা পরখ করে দেখবে, একটা অডিট করে দেখবে আরকি। যদি কোন রকম ডিসক্রিপেন্সি থাকে তাহলে তারা সেটা তখন হচ্ছে তারা নিজের মতো ব্যবস্থা নেবে আরকি। তো এইভাবে তারা ধীরে, ধীরে নিজেদের পরমাণু বোমাগুলো সেগুলো ডিঅ্যাক্টিভেট করতে থাকে এবং সেই পরমাণু বোমা এই সমস্ত কোনো কিছুতে এনগেজ হয় না। তো এখন ব্যাপারটা হচ্ছে তাই যে সমাজে আমরা এই জিনিসটা দেখি, যখন সমাজে অধিকাংশ মানুষই তারা হচ্ছে শান্তিপ্রিয়। অধিকাংশ মানুষই একটা একটা স্টেবল লাইফ এর মধ্যেই থাকতে বেশি ভালোবাসে। তা এদের মধ্যে কি কিছু মানে অশান্তিপ্রিয় থাকে না? হ্যাঁ, অবশ্যই থাকে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই শান্তিপ্রিয় মানুষ। বিশেষ করে 1945 এ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন শুরু হলো, তখন মানুষ যখন ইতিহাসের দিকে তাকিয়ে পেছন ফিরে তাকালো যে কি ধরনের ধ্বংস করেছে তারা দেখলো। সেখান থেকে তারা দেখলো কি লাভ হয়েছে। এইটা যখন মানে কস্ট বেনিফিট যখন এনালাইসিস করতে শুরু করলো, তারা বুঝলো যে শুধুমাত্র ক্ষতিটাই হয়েছে। যে জিতেছে তারও ক্ষতি হয়েছে, যে হেরেছে তার তো ক্ষতি হয়েছে বটেই। যে জিতেছে সেও যে খুব লাভ করেছে সেরকম নয়। সেজন্য ধীরে, ধীরে মানুষ এই জিনিসটা যখন বুঝতে শিখলো যে যুদ্ধ করে এই সমস্ত কোনো কিছু হয় না, তখন দেখবেন এই যে ইউরোপিয়ান কান্ট্রিজ গুলো কিন্তু একটা ইউনিয়নের মধ্যে দিয়ে গেল। সেখানে সুইডেনে বসে জার্মানিতে কাজ করা যায়। ইটালিতে বসে নেদারল্যান্ডের কোম্পানিতে কাজ করা যায়। শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নের থ্রু দিয়ে তারা ট্যাক্সটা পেলেই ওই দেশগুলো ট্যাক্সটা পেলেই, ট্যাক্সটা যথাযথ বন্টন হলেই তারা খুশি। কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের এই সাউথ এশিয়ার যে দেশগুলো যেমন ধরুন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, এরা কিন্তু এইভাবে কাজ করে না। যদি এই জিনিসটা হতো একটা গ্লোবাল ভিলেজের টাইপের হতো, যেখানে হচ্ছে এরকমই পাসপোর্টের দরকার নেই, যেখানে কোন রকম ব্যারিয়ার নেই, সেরকম যদি হতো, আমাদের লাইফ would have been even smoother। ওরকম হচ্ছে এই কোন একটা দেশ ধরুন হচ্ছে ভারতকে পাকিস্তানের ভয়ে তাদেরকে ওই বর্ডার সিকিউরিটি রক্ষা করতে হতো না। থাউজেন্ডস অ্যান্ড মানে মিলিয়নস অ্যান্ড মিলিয়নস ডলার সেখানে স্পেন্ড করতে হতো না। তারা সেই সমস্ত জিনিসগুলো অন্য খাতে, যেমন ধরুন শিক্ষা হতে পারে, আ সে এইখানে সড়ক ব্যবস্থা হতে পারে, স্বাস্থ্য হতে পারে, স্বাস্থ্য হতে চিকিৎসা পারে। অবশ্যই এইগুলোতে তারা খরচ করতে পারত এবং that would have been much better life for us। আসিফ ভাই। আ ঠিক আছে অমিত ভাই, আমরা একটা জিনিস নিয়ে কয়েকদিন আগে আলোচনা করছিলাম। সেখানে আপনাকে আমি মিস করেছি যে আমি একটা জিনিস আলোচনা করছিলাম যে মিলগ্রাম এক্সপেরিমেন্ট বলে একটা এক্সপেরিমেন্ট হয়েছিল। হু, হু। সেখানে একটা ইলেকট্রিক শক দেয়া হচ্ছিল মানুষদেরকে, এবং কর্তৃপক্ষের আদেশ কিভাবে মানুষ মেনে চলে, এবং কর্তৃপক্ষ যখন তাকে এই ধরনের একটা আদেশ দিচ্ছে যে সে জানে যে মানে একটা রেটিং আছে সেই শক দেওয়ার, একটা মারাত্মক মানে এক্সট্রিম লেভেলের শকও আছে। আ যে ওই কাজটা না করলে একজন ব্যক্তি অন্যদেরকে শক দিবে। সেই ইলেকট্রিক শকটা দিবে। তো এই মানে এক্সপেরিমেন্টের মধ্যে দেখা গেল যে কর্তৃপক্ষের বেঁধে দেওয়া নিয়মটা মানুষ এতই ফলো করতেছে যে আরেকজন মানুষকে সে এক্সট্রিম লেভেলের শক দিতেও সে দ্বিধা করতেছে না। কারণ সে ভাবতেছে যে এটা তো নিয়ম। এটা তো মানে যারা অথরিটি তারা আমাদেরকে নির্দেশ দিয়েছে এই শকটা অন্যদেরকে দিতে। এই কারণে সে হুদাহুদি অন্য মানুষকে শক দিচ্ছে। সে রিফিউজ করতেছে না। সে বলতেছে না যে, "না, আমি শক দিব না।" কিন্তু কিছু মানুষ পাওয়া গেছে যারা মানে অনেকে রিফিউজ করছে, কিন্তু কিছু মানুষ পাওয়া গেছে যে তারা কর্তৃপক্ষের মানে নির্ধারিত ইসে দ্বারা এতই প্রভাবিত হয় যে সে আরেকজন মানুষকে এই এক্সট্রিম শক দিতেও দ্বিধা করে না। সামান্য ভুলের কারণে, হ্যাঁ? সামান্য ভুল হইলে সে শক দেয়। আপনি এই এক্সপেরিমেন্টটা যদি একটু পড়তেন এবং দেখতেন, এটা নিয়ে নিশ্চয়ই। যদি একটা আমরা আলোচনা করতে পারতাম একদিন, তাহলে খুব ভালো হইতো অমিত ভাই। বেশ আসিফ ভাই। আসিফ ভাই, আমি এই এক্সপেরিমেন্ট সম্পর্কে আমি একটু জানি। কিন্তু ওরকম ইন ডেপথ পড়াশোনা নেই বা এটা সাইকোলজিক্যালি কি আ হোয়াট ইস দ্যা ইমপ্লিকেশন এইটার, সেটা আমি হয়তো মানে এখনই আমার জানা নেই। আমি একদিন পড়ে এসে একদিন তাহলে আপনাকে বলব এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত। ঠিক আছে। অমিত ভাই, তাহলে আপনি কি থাকবেন? আমরা কি যুক্ত করব আরো মানুষকে? আমরা আপনি যুক্ত করুন। আমি একটুখানি তাহলে ডিনার করে আসি। কারণ ডিনার হয়নি। আমি ডিনার করে আসি, আমি ততক্ষণ শুনি। আচ্ছা, তবে আপনি এইটা নিয়ে আমি আপনার লাইভ গুলো তো শুনি রেগুলার। আপনি সেদিনকে এই মিলগ্রাম এক্সপেরিমেন্ট এটার কথা যে বলছিলেন আমি এটা শুনেছি। তা আমি জানতাম না যে আজকে আপনি এটা নিয়ে কথা বলবেন। আমি তাহলে পড়ে আসবো। পড়ে এসে আমি আপনাকে বলব। কেমন? ঠিক আছে অমিত ভাই। তাহলে আমরা বেশ, আরো কয়েকটা জিনিস আমার হাতে আছে, সেগুলো নিয়ে আমি আপনার সাথে আলোচনা করব আরেকদিন। বেশ, ঠিক আছে বেশ। তাহলে? আর আমি ছোট, ছোট করে ভিডিও বানাতে শুরু করেছি। আপনি হয়তো দেখেছেন কিনা জানি না। কি বলে Facebook এ পোস্ট করছি ধীরে, ধীরে। হ্যাঁ? যদিও এআই দিয়ে আপাতত বানাচ্ছি। আরেকটু ভালো করে বানানোর ইচ্ছা আছে। আ দেখবেন যদি ইচ্ছা হয় তো। হ্যাঁ? আমার ঠিক আছে। Facebook প্রোফাইলে পেয়ে যাবেন। ঠিক আছে অমিত ভাই। ঠিক আছে। বেশ, থ্যাংক ইউ সো মাচ। আশা করি সবাই ভালো আছে। ঋষভ আর সিদ সবাই ভালো আছে আশা করি। হ্যাঁ।
আহমেদ ভাই। বেশ, ঠিক আছে। আপনারও আশা করি ফ্যামিলি ভালো আছে। হ্যাঁ, হ্যাঁ। আজকে আমরা একটুখানি বেরিয়েছিলাম। বেরিয়ে এলাম। তখন হচ্ছে আমি রাস্তায় আস্তে আপনার এই লাইভটা শুনছিলাম। এসে ঘরে ঢুকেই আমি জামা প্যান্ট না ছিঁড়ে আপনার লাইভে ঢুকলাম আরকি এই কথাটা বলার জন্য। আচ্ছা আচ্ছা, ভাই। ঠিক আছে ভাই। বেশ। আপনি তাহলে এগিয়ে যান। আপনি